বিরল খনিজ বিরল খনিজের সংজ্ঞা বা কোনগুলোকে বিরল খনিজ বলা হয়, এগুলো কেন গুরুত্বপূর্ণ, বা বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে বিরল খনিজের মজুদ আসলে কেমন আছে, সেটা নিয়ে আমরা এর আগের 2 পর্বে এক ধরনের আলোচনা করেছি। তো আমরা সেই আলোচনার পর্যায়ে আমরা দেখেছি যে বিরল খনিজের যে মজুদ এবং উৎপাদন, এই দুই ক্ষেত্রেই, দুই বিবেচনাতেই আসলে বিশ্বের প্রধান যে দুই শক্তি এখন দ্বন্দ্বমুখর অবস্থায় আছে, সে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এত বিপুল ব্যবধান যে তাদের মূল দ্বন্দ্বটি আসলে এই বিরল খনিজকে কেন্দ্র করেই কিনা গত কয়েক বছর ধরে যেটা তুঙ্গে উঠেছে, সেই প্রশ্নটি সামনে এসে যায়। তো এই ক্ষেত্রে আসলে শুধু যুক্তরাষ্ট্র এবং চীনের প্রসঙ্গের পাশাপাশি আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং চীনের নেতৃত্বে বেশ কিছু জোটের তৎপরতা রয়েছে। আমরা জানি কিছু আঞ্চলিক জোট আছে, কিছু বৈশ্বিক জোট আছে, এইসব জোটেরও কিছু তৎপরতা আছে, তাদের ঐতিহাসিক কিছু মিত্র শক্তি আছে বিভিন্ন অঞ্চল ধরে। সো এই অনেকগুলো প্রসঙ্গ আসলে এসে যায় তাদের এই দ্বন্দ্ব এবং সেখানে আসলে তারা কি অর্জন করতে চায়। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমরা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার যে চলমান দ্বন্দ্ব গেল অন্তত 1 থেকে 1.5 দশক ধরে যেটা চলছে, সেটার পেছনে আসলে বিরল খনিজের মজুদ এবং উৎপাদন সম্পর্কিত বিষয়গুলো আসলে কতটুকু কি কাজ করছে সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। আমরা দেখেছি, একটু মনে করে দেওয়ার জন্য যদি আমরা বলি, চীন এবং যুক্তরাষ্ট্র আসলে দ্বন্দ্বমুখর অবস্থায় আছে। আমরা এর আগে একই ধরনের আসলে ভূ রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আরেকটি ধারাবাহিক আমরা করেছিলাম, নয়া বিশ্ব শিরোনামে। সেটার মধ্যে আমরা এই বিষয়ক নানা প্রসঙ্গ, এই দ্বন্দ্বের নানান ক্ষেত্র আমরা উন্মোচন করার চেষ্টা করেছি। সেখানে যেমন মুদ্রা রাজনীতির প্রসঙ্গ এসেছে, বাণিজ্যিক যেই লড়াই, বাণিজ্যিক পরাশক্তি হয়ে ওঠার যে লড়াই, অর্থনৈতিক পরাশক্তি হয়ে ওঠার যে লড়াই, সেটা এসেছে, কূটনৈতিক তৎপরতার নানান জিনিস এসেছে, ভূরাজনৈতিক নানান সমীকরণ এসেছে, এবং পাশাপাশি যেটা যে তাদের বিভিন্ন জোটে ঢুকে যে তৎপরতার বিষয়গুলো বা সভ্যতা কেন্দ্রিক একটা নতুন বয়ান হাজির করে যে বিশ্বের বিভিন্ন শক্তি, এখানে ভারতের কথা বলা হয়েছিল, রাশিয়ার কথা বলা হয়েছিল, ইভেন তুরস্কের কথা বলা হয়েছে। তো এই অঞ্চলগুলো যেমন হচ্ছে বিভিন্ন সভ্যতা কেন্দ্রিক এক ধরনের লড়াই আছে। এটার পাশাপাশি আরেকটি বিষয় আমরা গেল 2 পর্বে যখন আলোচনা করেছি, যে বিরল খনিজের ব্যবহারের দিকে যদি আমরা তাকাই, যে আধুনিক প্রযুক্তি অর্থাৎ আপনার আমার নিত্যকার যে ব্যবহার্য জিনিস, যে স্মার্টফোন বলি, টেলিভিশন বলি, বা কম্পিউটার বলি, বা ইয়ারবাডস, সিম্পল যদি আমি কানে শোনার জন্য অনেক খুবই মজাদার বিভিন্ন উপকরণ আছে। যেমন আপনার হয়তো ফ্রিজে আপনার বাচ্চার জন্য আপনি হয়তো কিনেছেন যে বিভিন্ন ধরনের চুম্বক যুক্ত থাকে, সেটার নানা খেলনা ঝুলিয়ে রাখে, এগুলোর সাথেও কিন্তু আসলে বিরল খনিজ যুক্ত। অর্থাৎ একেবারে অতি ক্ষুদ্র নানান প্রযুক্তি পণ্যের সাথে সাথে একেবারে মহাকাশ প্রযুক্তি পর্যন্ত এর এরিয়াটি বিস্তৃত। তো এই যে আমি এটার সাথে সামরিক সরঞ্জাম আছে, এটার সাথে চিকিৎসা সরঞ্জাম আছে, আধুনিক যোগাযোগ প্রযুক্তির বিষয়াদি এটার সাথে যুক্ত। সুতরাং ভূরাজনৈতিক খেলাধুলার কথা যদি বলি, বা কূটনৈতিক তৎপরতার কথা যদি বলি, বা একেবারে সমরসজ্জার কথা যদি আমরা বলি, আমরা দেখব যে এই যে সক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে বলি, বাণিজ্যিক ক্ষেত্রে বলি, সক্ষমতাটি আসলে অনেকখানি হচ্ছে এই বিরল খনিজ নামক যে 17 মৌলের যে জোট, একটা এই জোটই আসলে হচ্ছে এই শক্তিমত্তার বিচারটি করতে বসেছে। এই বিরল খনিজের পাশাপাশি আমাদের প্রযুক্তি পণ্যগুলোর সাথে আরেকটি জিনিস জড়িত, সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিও বিরাট একটা দৈরথের কারণ হয়ে আছে দীর্ঘদিন ধরে, কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি মোটামুটি এক ধরনের প্রাপ্যতা, উভয় ক্ষেত্রে পশ্চিম এবং পূর্বের মধ্যে এক ধরনের ভারসাম্য আছে, বা এটা প্রযুক্তির ক্ষেত্রেও দুই দিকেরই একটা অর্জন আছে। তো এই সব কিছুকে মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশ অতি জরুরি যেই খনিজ বা অতি জরুরি যেই উপাদানগুলো আছে, এটার একটা জোটের ঘোষণা দেয়। যেমন ইউরোপীয় দেশগুলো এই ধরনের একটা জোট ঘোষণা করেছে, সেটি হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস নামে। তো ক্রিটিক্যাল মিনারেলস নামে সেই জোটে ইউরোপ আসলে চিহ্নিত করেছে 34টি মৌলকে। তো সেই আলোচনায় আমরা একটু পরে যাব। আমরা এর আগে যেটা দেখেছি যে বিরল খনিজের মজুতের প্রসঙ্গে আমরা দেখেছি যে সবার ওপরে আছে আসলে চীন। চীনের মজুতের পরিমাণ কেমন? 4,40,00,000 মেট্রিক টন। এর পরের অবস্থানে কি আছে? এর পরের অবস্থানে যে আছে সে হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় অবস্থান। শুনতে দ্বিতীয় হলেও আসলে ব্রাজিলের মজুতের পরিমাণ হচ্ছে চীনের মজুতের অর্ধেকেরও কম। এর পরে যে আছে সে দেশটির নাম ভারত, তার মজুদের পরিমাণ 69 লাখ মেট্রিক টন। তো এই যে
তিনটি দেশের নাম আমরা বললাম। এরপরে যদি আমরা রাশিয়ার কথা বলি, রাশিয়ার মজুতের পরিমাণ, ঘোষিত মজুত 2024 সালে তারা যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে 38 লাখ মেট্রিক টন। কিন্তু মজার বিষয় হচ্ছে রাশিয়া এর আগের ঘোষিত মজুত কিন্তু ছিল 1 কোটি মেট্রিক টন। তো এখানে এই ধরনের একটা হিসাব আমরা পাচ্ছি। আবার এদিকে অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়াতে মজুদের পরিমাণ 57 লাখ মেট্রিক টন, ভিয়েতনামে মজুদের পরিমাণ 35 লাখ মেট্রিক টন। তালিকায় সপ্তম অবস্থানে আছে আসলে যুক্তরাষ্ট্র, যার মজুদের পরিমাণ 19 লাখ মেট্রিক টন। সুতরাং যেই একদম নিত্য ব্যবহার্য যোগাযোগ প্রযুক্তি বা বিভিন্ন প্রযুক্তি পণ্য থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র বা সামরিক বিভিন্ন সরঞ্জাম, তারপরে হচ্ছে মহাকাশ প্রযুক্তি, এই পর্যন্ত বিস্তৃত যার হচ্ছে বাজার, সেই বাজার আমরা দ্বিতীয় পর্বেই দেখেছি যে এই বাজারের গুটি কয় এলিমেন্ট আমরা বিচার করলেই দেখেছি এটা কয়েক লাখ কোটি ডলার এখনই আছে। সুতরাং এই বাজার কিন্তু হচ্ছে প্রযুক্তি পণ্যের এই বাজার ক্রমাগত বিস্তৃত হচ্ছে, এইটা বিস্তার ঘটছে। এই বাজার এখানে থেমে থাকবে না, এটা দিন দিন আরো বাড়বে। সেই আলোচনায় কিন্তু আমরা সামরিক সরঞ্জামের আলোচনাটি আনিনি, বা মহাকাশ প্রযুক্তি বা স্যাটেলাইটের সাথে যুক্ত যে বিরল খনিজের সংযুক্তি, সেই বিষয়গুলো কিন্তু আনিনি। সেই বাজার সংযুক্ত হলে এই বাজারের আকার আসলে অনেক বেড়ে যাবে। ফলে প্রতিযোগিতার কারণটি আসলে পরিষ্কার। যুক্তরাষ্ট্র চীনের সাথে এক ধরনের বৈশ্বিক নেতৃত্বের লড়াই আছে। সেই চীনে মজুদের পরিমাণ 4,40,00,000 আর যুক্তরাষ্ট্রের মজুদের পরিমাণ 19 লাখ মেট্রিক টন। ফলে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, এই চলতি বছর ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যে গ্রিনল্যান্ডকে অ্যাকোয়ার করার কথা বলবেন, এতে অবাক হওয়ার আসলে কিছু নেই। কিংবা তিনি যে কানাডাকে তার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে যাওয়ার কথা বলবেন, এটাতেও অবাক হওয়ার কিছু নেই। বা ভিয়েতনামের উপরে যে তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন, এটা তিনি করারই কথা, কারণ চীনের সাথে ওই দ্বন্দ্বে তাকে জিততে হবে। এই সময়ের যে জ্বালানি, আমরা প্রথম পর্বে বলেছি যে জ্বালানি প্রশ্নেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার প্রসঙ্গটি এসেছিল। এই জ্বালানির মালিকানা এবং তার নিয়ন্ত্রক গোষ্ঠী কিন্তু বর্তমান বৈশ্বিক কাঠামোর নিয়ন্ত্রক। সুতরাং ভবিষ্যতের জ্বালানি হিসেবে যেটি চিহ্নিত, সেই জ্বালানির নিয়ন্ত্রকই আসলে ভবিষ্যতে পৃথিবীর নিয়ন্ত্রক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, এবং সেই জায়গাতেই আসলে শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্র। তো এবং উৎপাদনের জায়গায় যদি আমরা যাই, উৎপাদন আপনারা জানেন দ্বিতীয় পর্বে আমরা বলেছি যে 2,70,000 মেট্রিক টন উৎপাদন করছে হচ্ছে চীন একা। এর পাশাপাশি যদি তার মিত্রগোষ্ঠী বা এই জায়গাগুলো যদি আমরা ধরি, তাহলে এই উৎপাদনের পরিমাণটি আরো বেশি। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের উৎপাদন কত? যুক্তরাষ্ট্রের মজুতের বিপরীতে তার উৎপাদন কিন্তু বেশ ভালো, সেটা হচ্ছে 45,000 মেট্রিক টন। তো 13,000 মেট্রিক টন উৎপাদন করছে অস্ট্রেলিয়া, তার অবস্থান চতুর্থ। ভারত উৎপাদন করছে 2,900 মেট্রিক টন, আর রাশিয়ার উৎপাদন হচ্ছে 2,500 মেট্রিক টন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের উৎপাদন কিন্তু তুলনামূলক অনেক কম। কম বলতে এখন ধরতে গেলে প্রায় নেই বললেই চলে। তারা প্রাক্কলন করেছে যে 2026 সাল নাগাদ এই উৎপাদন তারা হচ্ছে 5,000 মেট্রিক টনে পৌঁছাতে পারবে। এদিকে গ্রিনল্যান্ডের কথা যেটা বারবার ঘুরে আসছে, গ্রিনল্যান্ড কিনে নেব। গ্রিনল্যান্ডে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সফর করছে, এবং এটাকে বিশ্লেষকরা দেখছেন যে গ্রিনল্যান্ডকে অ্যাকোয়ার করার যে চেষ্টার কথা ঘোষণা দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, সেটার একটা তৎপরতা হতে পারে। বা নিদেন পক্ষে গ্রিনল্যান্ডের যেই খনি এলাকা, সেই এলাকায় আসলে যুক্তরাষ্ট্র তার কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, বা সেইটার একটা চেষ্টা বা সেটা করতে চাওয়ার জন্য আসলে এই প্রতিনিধি দল গিয়েছে। এর বাইরে দক্ষিণ আফ্রিকায় মজুদের পরিমাণ আছে 7,90,000 মেট্রিক টন, তানজানিয়াতে 8,90,000 মেট্রিক টন, এবং কানাডাতে আছে 8,30,000 মেট্রিক টন। এই হলো মোটা দাগে একটি হিসাব। এইবার আমরা যদি ইউরোপের দিকে তাকাই, ইউরোপে ইউক্রেন ইস্যুতে আমরা এক ধরনের বিরল খনিজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা আমরা দেখেছি, এবং সেই বাকবিতণ্ডার ফল হিসেবে আমরা যেটা দেখেছি যে শেষ পর্যন্ত জেলেনস্কি কিন্তু চাপের মুখে একটি চুক্তি করতে বাধ্য হয়েছেন, এবং সেটি হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস যতটুকু উত্তোলিত হবে তার 50% যুক্তরাষ্ট্রের কাছে যাবে। এখন এই যে 50% যাচ্ছে, সেইটার প্রশ্ন ইউক্রেনকে যে চাপে রাখা হয়েছে, এবং বলা হচ্ছে ইউক্রেনে কিন্তু ঘোষিত কোনো মজুত নেই। অর্থাৎ আমরা জানি না ইউক্রেনে আসলে বিরল খনিজ আছে কি নেই। কিন্তু যেই বিষয়টি নিয়ে তৎপরতা, যেই নানা ধরনের যেই হিসাব নিকাশ আমাদের সামনে আসছে, সেখানে মনে করা হচ্ছে যে
ইউক্রেনের একটি বড় অঞ্চল জুড়ে যে ক্রিটিক্যাল মিনারেলসগুলোর যেই অবস্থান, সেই অঞ্চলের মধ্যে বিরল খনিজের উপস্থিতি আছে। এবং এই যুদ্ধ বলি বা এগুলোর পেছনে এই জিনিসগুলো আছে। এর বাইরে হচ্ছে ইউরোপের আর কোথায় আছে? রাশিয়াকে যদি আমরা একটু পাশ কাটিয়ে রাখি, ইউরোপ আসলে রাশিয়াকে নিজের বলে মনে করে না, বা রাশিয়াও আসলে ইউরোপকে নিজের বলে মনে করে না। সেটার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বা স্নায়ুযুদ্ধের ক্ষত নানা কিছু যুক্ত আছে। তো সেই ক্ষতগুলো বা সেই বিষয়ক বিস্তারিত আলোচনা আমরা এর আগের ধারাবাহিকে আমরা করেছিলাম, সেইটা হয়তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর পাশাপাশি যদি আমরা ইউরোপে এর বাইরে যদি আমরা খুঁজি, গ্রিনল্যান্ডের বাইরে কোথায় আছে? সমরূপ ভূমির থাকার কারণে মনে করা হয়েছিল যে নর্ডিক রাষ্ট্রগুলোতে হয়তো এই ধরনের মজুদ আছে। শেষ পর্যন্ত ব্যাপক অনুসন্ধানের পর সুইডেনে এক ধরনের মজুদের সন্ধান পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে সেখানে মজুদের পরিমাণ 10 লাখ মেট্রিক টনের বেশি হতে পারে। তবে এটি কিন্তু এখনো প্রমাণিত কোনো মজুদ নয়, বা এই মজুদটি আসলে এখনো ঘোষণা করা হয়নি। তো এই যদি হয় অবস্থা, এইবার আমরা জানি যে বিভিন্ন ভূ রাজনৈতিক ইস্যুতে বা ঐতিহাসিক নানান কারণেই আসলে বিশ্বের বিভিন্ন দেশ বা পরাশক্তিগুলো নানা ধরনের জোট করে থাকে। এক পাশে ন্যাটো আছে, আরেক পাশে হচ্ছে বিভিন্ন আঞ্চলিক জোটগুলো আছে, আমাদের এদিকে সার্ক ক্রিয়াশীল, বিমস্টেক ক্রিয়াশীল, এ ধরনের নানা ধরনের জোট আছে। তো সবচেয়ে আলোচিত জোট হিসেবে যে পঞ্চশক্তির যে জোট, সেটা হচ্ছে ব্রিক্স। ব্রিক্সের মধ্যে কারা আছে? ব্রিক্সের মধ্যে আছে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। খেয়াল করুন, এই 5টি দেশেই কিন্তু বিরল খনিজ আছে। এর মধ্যে এদের সম্মিলিত বিরল খনিজের মজুদের পরিমাণ কত? সম্মিলিত মজুদ হচ্ছে 7,64,90,000 মেট্রিক টন। বিশ্বে এখন পর্যন্ত ঘোষিত মজুদই হচ্ছে 9,18,00,000 মেট্রিক টনের। তার মধ্যে 7,64,90,000 মেট্রিক টনই আছে হচ্ছে ব্রিক্সভুক্ত দেশগুলোতে। এর বাইরে হচ্ছে যদি উৎপাদনের বিবেচনায় যাই, তাহলে উৎপাদনে দেখা যাচ্ছে যে 2,80,000 টনের বেশি উৎপাদন করে এই অঞ্চলের দেশগুলো বা এই ভুক্ত অঞ্চলগুলো। সবগুলো দেশ উৎপাদন করে না। আপনারা জানেন দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল কোনো উৎপাদনই এখনো সেভাবে করে না, বা এদিকে গ্রিনল্যান্ডও কোনো উৎপাদন করে না। তো এইদিকে যদি আমরা দেখি যে এর বাইরে থাকা যে অংশটি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আরেকটি জোট কিন্তু ক্রিয়াশীল কয়েক বছর ধরে হয়েছে এবং এটা ব্রিক্সের মুখোমুখি অবস্থান করছে। সেই জোট হচ্ছে শক্তি চতুষ্টয় যদি আমরা বলি সেটাকে। সেটার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াড নামে সেই জোটের মধ্যে এইটার যদি উৎপাদন সক্ষমতার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এর উৎপাদন সক্ষমতা হচ্ছে 60,900 মেট্রিক টন। এর সাথে যদি আপনি ভিয়েতনামকে যুক্তরাষ্ট্র প্রভাবিত অঞ্চল হিসেবে আপনি ধরে নেন, তাহলে এই উৎপাদনকে দাঁড়াবে 61,200 মেট্রিক টনে। অর্থাৎ 2,80,000 মেট্রিক টনের উৎপাদনের বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে আছে মাত্র 61,200 মেট্রিক টনের একটা বিরল খনিজের উৎপাদন। এইটার সাথে আমরা দ্বিতীয় পর্বেই দেখেছি যে এই সম্পর্কিত প্রযুক্তি এই জায়গাটাতে একেবারে একচেটিয়া প্রভাব হচ্ছে চীনের। এটার উত্তোলন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ এবং চূড়ান্ত পণ্য উৎপাদনের ক্ষেত্র পর্যন্ত পুরোটিতে এই 3টি পর্যায়ে কিন্তু একচেটিয়া প্রভাব রেখেছে হচ্ছে চীন, এবং চীন এই প্রভাব, এই ক্ষমতাটিকে নানা সময় ব্যবহারও করে। তারা 2012 সালে একবার হচ্ছে বিরল খনিজের রপ্তানি বন্ধ করেছিল। 2023 সালের ডিসেম্বরে এসে তারা একবার বন্ধ করলো হচ্ছে যে চুম্বক তৈরি বা বিরল খনিজ থেকে চুম্বক তৈরি বা চুম্বক তৈরির যে প্রযুক্তি, এ সম্পর্কিত যাবতীয় প্রযুক্তির রপ্তানি তারা বন্ধ ঘোষণা করলো। তো স্বাভাবিকভাবেই এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ। এই কারণেই যুক্তরাষ্ট্র আসলে অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, কানাডা এই দেশগুলোর দিকে বিশেষভাবে তাকিয়ে আছে। তারা যদি এই অঞ্চলগুলোকে বা ভিয়েতনামকে যদি যুক্ত করে নিতে পারে তাদের সাথে পুরোপুরি, তাহলে দেখা যাবে যে সে মোটামুটি চীনের সমকক্ষ না হলেও একটা কাছাকাছি বা একটা লড়াই করার মতো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারে। আর খেয়াল করুন যে দুটি জোটেই, ব্রিক্সে যেমন ভারত আছে, কোয়াডেও কিন্তু ভারত আছে। এখানেই হচ্ছে ভারত আসলে যে কিছুটা হচ্ছে দোনমনায় ভুগছে, সে যে আসলে ব্রিক্সে থাকবে নাকি কোয়াডে থাকবে, এই ধরনের একটা ডিলেমা তার মধ্যে আছে। এখানে কারণ হচ্ছে প্রতিবেশী চীনের সাথে তার একটা দ্বন্দ্ব আছে, আবার এদিকে যুক্তরাষ্ট্রের সাথেও দ্বন্দ্ব আছে। কিন্তু ভারতের উৎপাদনের বিচারে সে হচ্ছে 2,900 মেট্রিক টন উৎপাদন করে। ফলে উৎপাদন বিচারে ভারতকে যদি যে কোনো এক পক্ষে পড়লেও উৎপাদনের বিচারে তেমন কোনো হেরফের হয়তো হয় না।
কিন্তু মজুদ কিন্তু হচ্ছে 69 লাখ মেট্রিক টন। ফলে মজুদের ক্যালকুলেশনে ঢুকলে ভারত খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণে চীন এবং যুক্তরাষ্ট্র কেউই আসলে চূড়ান্ত দ্বন্দ্বে গিয়ে ভারতকে ত্যাগ করতে চায় না বা কাছছাড়া করতে চায় না তারা। এই যে হিসাবটি, এটার সাথে এবার আমরা একটু আগে বলেছি যে ইউক্রেনের প্রসঙ্গে আমরা একটু আসব বা মিয়ানমারের প্রসঙ্গটিতে একটু আসব। আমরা দ্বিতীয় পর্বে দেখেছি যে চীন আসলে বিপুল উৎপাদন যেমন করে তেমনি বিপুল আমদানিও করে। কার কাছ থেকে করে? মিয়ানমার থেকে করে। খুবই মজার বিষয় যে মিয়ানমারে কোনো ঘোষিত মজুত নেই। মিয়ানমারে আদৌ বিরল খনিজ আছে কি নেই সেই বিষয়ে কোনো ঘোষণা নেই। সরকারি নথিতে তাদের কোনো ধরনের হিসাব নিকাশ সেভাবে পাওয়া যায় না, কিছুই। এক ধরনের ব্ল্যাঙ্ক দশায় দেশটির অবস্থান। কিন্তু সে উৎপাদন করে হচ্ছে, উৎপাদনের সে দ্বিতীয় শীর্ষ। অর্থাৎ চীন যদি 2,70,000 টন উৎপাদন করে প্রথম হয়, তাহলে মিয়ানমার হচ্ছে 50,000 টন শুধু চীনে রপ্তানি করে হচ্ছে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে। তার চেয়ে কম উৎপাদন করে হচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গটিতে আমরা আরো বিস্তারিত যাব। মিয়ানমার প্রসঙ্গে আমরা একেবারে আলাদা একটি পর্বই আমরা চিন্তা করেছি করব। এবার একটু যদি ইউক্রেনের দিকে তাকাই, ইউক্রেনে খেয়াল করলে দেখবেন যে ইউক্রেনের যেই ইউরোপের কথা মাঝখানে বলেছে যে ক্রিটিক্যাল মিনারেলস হিসেবে 34টি খনিজের কথা ইউরোপ ঘোষণা করেছে যে অতি জরুরি বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত 34টি খনিজ। এর মধ্যে 22টি পাওয়া যায় হচ্ছে ইউক্রেনে। তো এর মধ্যে হচ্ছে যে 22টি খনিজ রয়েছে, এই 22টির মধ্যে হচ্ছে বিরল খনিজ রয়েছে বলে খুব জোর ধারণা রয়েছে, জোর রয়েছে, এবং এই খনিজের দিকে কিন্তু নজর গেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের। এবার খেয়াল করুন যে আমরা যদি বলি যে কোন কোন অঞ্চলে আছে, ইউক্রেনের যেসব অঞ্চলে হচ্ছে এই ক্রিটিক্যাল মিনারেলস আছে সেইটার একটা হিসাব দিয়েছে সেন্টার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটা একটা গবেষণা সংস্থা। তারা বলছে ইউক্রেনের মোটামুটি লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া, নিট্রোপেট্রোভস্ক, করভোরাদ, পল্টোভা এবং খার্কিভ, এই কয়েকটি অঞ্চলে হচ্ছে বিরল খনিজের উপস্থিতি রয়েছে বা ক্রিটিক্যাল মিনারেলস, মোটা দাগে ক্রিটিক্যাল মিনারেলসের উপস্থিতি রয়েছে। এর সাথে বিবিসি বলছে যে ক্রিমিয়ার কথাও তারা বলছে। নামগুলো শুনে নিশ্চয়ই পরিচিত লাগছে, কারণ 3 বছর ধরে 2022 সালে রাশিয়া যেই সামরিক অভিযানটি শুরু করেছে সেইটার পর থেকে আমরা বিভিন্ন এই নামগুলো যেমন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, এই নামগুলো বারবার করে শুনে আসছি। ক্রিমিয়ার কথা তো 2014 সাল থেকেই শুনে আসছি। এই অঞ্চলগুলোর অন্তত 4টি বড় অঞ্চল, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া, খার্কিভ আর ক্রিমিয়া 2014 সাল থেকেই এই অঞ্চলগুলোর 70 থেকে 100% নিয়ন্ত্রণ এখন কিন্তু রাশিয়ার হাতে। অর্থাৎ এই যে সম্প্রসারণ, এই যুদ্ধবিগ্রহের সাথে যতটা হচ্ছে ন্যাটো জোটের সম্প্রসারণের ইস্যুটি জড়িত, যতটা হচ্ছে মুদ্রা রাজনীতি জড়িত, যতটা হচ্ছে সভ্যতা কেন্দ্রিক যেই গ্র্যান্ড ন্যারেটিভ বা মহাআখ্যান সেটা যতটা জড়িত, ঠিক একইভাবে বিরল খনিজের মালিকানাটিও আসলে কিন্তু জড়িত। এবং সেই যে মালিকানা প্রসঙ্গটি যেটা আসছে সেইটার ক্ষেত্রে যদি আমরা যাই, যে একইভাবে যদি আমরা এগোই তাহলে দেখব যে এই যে অঞ্চলটি, আমরা একটা অনুমান সেক্ষেত্রে করতে পারি যে বিরল খনিজের ক্ষেত্রে চুক্তি করতে যুক্তরাষ্ট্র তৎপর ইউক্রেন এবং রাশিয়ার সাথে। তাদের মধ্যে একটা বন্ধুত্ব হোক, এটা তারা চায়, একটা গ্রহণযোগ্য সমাধান চায়, যুদ্ধ পছন্দ করে না। তারা মনে করে যে মানুষ শান্তিতে থাকুক। তো খুবই ভালো কথা। এখন এই শান্তিতে থাকার প্রসঙ্গটি অনুমান যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা হয়তো যদি জেলেনস্কি বা ইউক্রেনের পক্ষ থেকে যদি হচ্ছে একটা লুক্রেটিভ অফার করা হয় বা তার পক্ষ থেকে প্রস্তাব করা চুক্তিটি যদি যুক্তরাষ্ট্রের খুব বেশি পছন্দনীয় হয়, তাহলে হয়তো এই যে রুশ নিয়ন্ত্রণাধীন যে অঞ্চল, সেই অঞ্চলগুলো নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা চলমান থাকবে। আর যদি হচ্ছে রুশদের পক্ষ থেকে প্রস্তাবটি বেশি আকর্ষণীয় হয়, সেক্ষেত্রে হয়তো নিয়ন্ত্রণ রুশদের হাতে এখন যেমন আছে আগামীতেও থাকবে, অর্থাৎ মাঝখান দিয়ে পাল্টে যাবে হচ্ছে ইউক্রেনের মানচিত্র। তো চীনের ক্ষেত্রে যদি আমরা আসি, চীনের প্রসঙ্গের ক্ষেত্রে এলে আমরা প্রথম পর্বেই বলেছিলাম যে চীনের দেং শিয়াওপিং সে সময়ের এই খনিজ এবং সামরিক বিভাগের এই অনুসন্ধান বিভাগের প্রধান ছিলেন 1987 সালে। তিনি বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল আছে, আমাদের বিরল খনিজ আছে। খেয়াল করুন 1987 সাল। তো সেই সময় থেকে তারা এই বিষয়ে সতর্ক হওয়ার কারণে তারা এই বিষয়ে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে, নানাভাবে এটা তৎপরতা চালিয়েছে, এভাবে এগিয়েছে। এবার আসা যাক হচ্ছে মিয়ানমারের ইস্যুতে। আরেকটি ছোট প্রসঙ্গ একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যদি গ্রিনল্যান্ডের সমরূপ ভূমির কারণে যদি
নর্ডিক দেশগুলো বা সুইডেনে বিরল খনিজের প্রাপ্যতার জোর সম্ভাবনা থেকে থাকে এবং সেটা নিয়ে ব্যাপক অনুসন্ধানের পর যদি সুইডেনে মিলে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের যেই বালুকা বেলায় যেই অঞ্চলগুলোতে, যেই সামুদ্রিক সৈকতের অঞ্চলগুলোতে আমরা বিরল খনিজের উপস্থিতি পেলাম, সেটা হঠাৎ করে বাংলাদেশের এই অংশে এসে কি করে আটকে গেল? বাংলাদেশের এই অংশে তো তার আটকে যাওয়ার কথা নয়। খেয়াল করুন, 2015 সালে বাংলাদেশের দুই বিজ্ঞানী সেলিনা ইয়াসমিন এবং এম মাহফুজ সিরাজ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে তারা দেখিয়েছেন যে বাংলাদেশের কক্সবাজার, হিমছড়ি সহ এই যে সমুদ্র সৈকত এবং এর সংলগ্ন যে পাহাড়ি অঞ্চল, সেখানে আসলে ভারী খনিজের বিপুল উপস্থিতি রয়েছে। তারা সে সময় বলেছিলেন যে এই অঞ্চলের মানুষদের আসলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে এবং এই বিষয়ক সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমরা এই বিষয়ক সরকারি কোনো বক্তব্য বা সরকারি কোনো তৎপরতা হলেও আমরা সেভাবে আসলে আমাদের কাছে তথ্য পাওয়া যায় না, আমরা পাইনি সেই তথ্য যে এই যে বিরল খনিজ বা ভারী খনিজ, এর মধ্যে আসলে বিরল খনিজের যেই নিওডিমিয়াম বা প্রাসিডিয়াম, এই যে খনিজগুলো, এগুলোর উপস্থিতি আছে কিনা, এই ধরনের কোনো অনুসন্ধান হয়েছে কিনা বাংলাদেশে, সেটা আমরা জানি না। মিয়ানমারে এক ধরনের যে অনুসন্ধান হয়েছে তার প্রমাণ হচ্ছে তার রপ্তানির যে ডেটা আমাদের হাতে আছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের আমাদের এখানে এটা ভূগঠন বিবেচনায় নিলে মিয়ানমারের রাখাইনকে আমরা কিভাবে বাদ দিব এই ধরনের খনিজের উপস্থিতি থেকে? কারণ আমরা জানি সেটারও আসলে সমুদ্র তীরবর্তী অঞ্চল। এর পাশাপাশি রাখাইন যে এতদিন ধরে উত্তাল, সেই উত্তালের পেছনে কি শুধুমাত্র ওইখানকার ভূ রাজনৈতিক বা গুরুত্বটি মূল কারণ কিনা, নাকি বিরল খনিজের উপস্থিতি এটার একটা কারণ? এই অঞ্চল থেকে রোহিঙ্গা অধিবাসীদের তাড়িয়ে তা ফাঁকা করার চেষ্টা করা হলো কেন? এখানে প্রসঙ্গক্রমে এসেই যায় যে বিরল খনিজের যে উৎপাদন প্রক্রিয়া, সেটা ওপেন পিট মাইনিং এর মধ্য দিয়ে ঘটে এবং এটা পরিবেশ বান্ধব নয়, এবং পরিবেশ বান্ধব না হওয়ার কারণে এর ক্ষতিকর প্রভাব আশপাশে পরিবেশের উপরে পড়ে এবং পরিবেশ, মানুষ যেহেতু শেষ পর্যন্ত একটা প্রাণী ছাড়া কিছুই নয়, তার উপরেও পড়ে। ফলে অঞ্চলটি জনমানব শূন্য না করা পর্যন্ত বা এই ধরনের ওপেন পিট মাইনিং এলাকার আশপাশের একটা বিস্তীর্ণ অঞ্চল খালি করার প্রয়োজন পড়ে। তো এই যে জায়গাটি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই যে ফাঁকা করা হলো, সেটা কি শুধু ধর্ম বা জাতিগত সংঘাত, যতটুকু আমরা দেখি যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেভাবে সরানো হয়েছে, ভূ রাজনৈতিক অবস্থানগত গুরুত্বই শুধু এর পেছনে কারণ, নাকি বিরল খনিজ বা গুরুত্বপূর্ণ খনিজের মতো কোনো প্রাকৃতিক সম্পদের হিসাব নিকাশ সেখানে আছে? তো এর পাশাপাশি এই যে যুক্তরাষ্ট্র বা আমরা যদি মিয়ানমারের আগামী পর্বে আমরা যখন যাব মিয়ানমারের প্রসঙ্গে বা মিয়ানমার নিয়ে আরও ডিটেইল আমরা বোঝার চেষ্টা করব যে মিয়ানমারে আসলে কি হচ্ছে, সেখানকার অস্থিরতার কারণ কি, প্রাকৃতিক সম্পদ কি তার আসলে ভোগান্তির কারণ হচ্ছে কিনা। তো সেই জায়গায় যাওয়ার আগে অন্তত এইটুক বলে নেওয়া যায় যে বর্তমান যে বৈশ্বিক কাঠামো যেই অবস্থানে আছে, সেই অবস্থান থেকে ভবিষ্যতের বৈশ্বিক কাঠামোর দিকে যখন আমরা যাচ্ছি, সেই কাঠামোতে ভবিষ্যতের জ্বালানিটি আসলে খুব গুরুত্বপূর্ণ। যে জ্বালানির উপরে নির্ভর করছে যাবতীয় উন্নয়ন, কোট আনকোট। অগ্রগতি এক রকমের জিনিস, উন্নয়ন আরেক রকমের জিনিস। উন্নয়নের যে ধারণা, সেই উন্নয়নের ধারণাটি এটার সাথে সরাসরি সম্পৃক্ত। এর সাথে যুক্ত আছে ব্যবসায়িক নানান বড় বড় গোষ্ঠী, ব্যবসায়িক ধনকুবের যারা আছেন তারা এটার সাথে যুক্ত আছেন। তো সেগুলো আসলে নিয়ন্ত্রণ করে দিবে সেই জিনিসটি। এক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটি তথ্য শেষে এসে দিই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার যে সবচেয়ে বড় বলা যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়, সেটি হচ্ছে F-35 যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমানের যে এটা যুক্তরাষ্ট্র তো বটে, যুক্তরাষ্ট্রের 14টি গুরুত্বপূর্ণ মিত্র দেশ তাদের সামরিক যেই জোগাড় যন্ত্র, সেটার অন্যতম শোভা হচ্ছে F-35 বিমান। এই F-35 বিমান তৈরিতে 920 পাউন্ডের বিরল খনিজের প্রয়োজন হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় অস্ত্রটিও 920 পাউন্ড বিরল খনিজের উপর নির্ভরশীল, যে বিরল খনিজের জন্য সরাসরি গোটা পৃথিবী চীন এবং তার প্রভাব বলয়ে থাকা অঞ্চলের উপর সরাসরি নির্ভরশীল। ফলে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণটি বোঝা যাচ্ছে, বা এই দ্বন্দ্বের জায়গাটি মোটামুটি পরিষ্কার যে অন্য অনেক ধরনের বিষয়াদি যুক্ত থাকলেও এর অন্যতম একটি জায়গা কিন্তু এই বিরল খনিজ। আমরা আগামী পর্বে মিয়ানমারের প্রসঙ্গটিতে যাব, যে মিয়ানমারের প্রসঙ্গ দেখলে আসলে বোঝা যাবে যে এই একটি মাত্র অঞ্চলে বিশ্বের প্রায় তাবড় তাবড় শক্তি যুযুধান দশায় আছে। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই।